আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি বিশ্ব আলাপন পেজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ আমরা অপারেশন সার্চ লাইটের জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, প্রথমেই সে বিষয়গুলো আমরা জেনে নিতে চাই। শুরুতেই থাকছে অপারেশন সার্চ লাইটের প্রেক্ষাপট, এরপর থাকবে অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা উদ্দেশ্য, 1971 সালের 25শে মার্চ গণহত্যা পরিচালনা তথ্য, সর্বশেষ আজকের বিষয়টি থাকবে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাঙালি জাতির উপর যে গণহত্যা চালানো হয়েছিল তার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। শুরু করা যাক মূল অনুষ্ঠানটি। শুরুতেই আমরা দেখব অপারেশন সার্চ লাইট কি। অপারেশন সার্চ লাইট হচ্ছে 1971 সালের 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর যে অভিযান পরিচালনা করেছিল, এটিকে বলা হয় অপারেশন সার্চ লাইট। এই অপারেশন সার্চ লাইটের মাধ্যমে একই রাতে আমাদের বাংলাদেশের প্রায় 50,000 মানুষকে হত্যা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম হত্যাকাণ্ড পৃথিবীতে আর কখনোই সংঘটিত হয়নি। এবার আমরা দেখব অপারেশন সার্চ লাইটের প্রেক্ষাপট। অপারেশন সার্চ লাইটের প্রেক্ষাপট বলতে গেলে 1970 সালে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন থেকেই আমাকে শুরু করতে হয়। আমরা সবাই জানি 1970 সালে পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ 160টি নির্বাচিত এবং সংরক্ষিত 7টি মোট 167টি আসন লাভ করে। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তান শাসক গোষ্ঠী আওয়ামী লীগের নিকট ক্ষমতা হস্তান্তর না করার টালবাহানা শুরু করে। তবে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে 13 ফেব্রুয়ারি 1971 সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘোষণা করেন আগামী 3 মার্চ 1971 সালে ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হবে এবং এই অধিবেশনে আওয়ামী লীগের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু জুলফিকার আলী ভুট্টোর বিরোধিতা এবং তার পরামর্শ নিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান হঠাৎ করেই 1 মার্চ 1971 সালে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এর ফলে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি আন্দোলন শুরু হয়ে যায়। 1 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 4 জন ছাত্র নেতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। এর ব্যানারে মূলত 2 মার্চ থেকে 25 মার্চ 1971 সালে বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলন দমনের জন্য পাকিস্তানের সেনাবাহিনী গণহত্যা বেছে নেয়। এই গণহত্যার বিরোধিতা করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর এস.এ. এবং জিওসি সাহেবজাদা ইয়াকুব খান। তাদেরকে এই বিরোধিতা করার কারণে পাকিস্তান সরকার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। 6 মার্চ 1971 সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে নিয়োগ দেন। একই সঙ্গে তাকে জিওসির দায়িত্ব পালন করার ক্ষমতা দেওয়া হয়। 7 মার্চ 1971 এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। 7 মার্চের পর থেকে কার্যত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই আমাদের এই বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পরিচালিত হচ্ছিল। এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 15 মার্চ 1971 সালে ঢাকায় আসেন এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে 16 থেকে 25 মার্চ 1971 সালে নানা সময়ে আলোচনায় বসেন। কিন্তু ইয়াহিয়া খানের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল এ সময়ের মধ্যে পাকিস্তানি শাসক গোষ্ঠী যেন একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পারে। তারই পরিকল্পনার অংশ হিসাবে প্রণয়ন হয় অপারেশন সার্চ লাইট। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা এবং তার উদ্দেশ্য নিয়ে। অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা কিভাবে করা হয়েছিল, এর উদ্দেশ্য বা কি ছিল, এটির দীর্ঘদিন আমরা এ সম্পর্কে কোনো তথ্য জানতাম না।
তবে 2012 সালে অপারেশন সার্চলাইটের দায়িত্ব পালনকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেন। তার আত্মজীবনীমূলক গ্রন্থটি হচ্ছে এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান 1969 to 1971। এছাড়াও 1971 সালে পূর্ব পাকিস্তানের গণসংযোগ সেনাবাহিনীর গণসংযোগ কর্মকর্তা সিদ্দিক সালিক একটি আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেন। গ্রন্থটির নাম হচ্ছে উইটনেস টু সারেন্ডার। এই দুই গ্রন্থ থেকে আমরা অপারেশন সার্চলাইটের পরিকল্পনা এবং উদ্দেশ্য কি ছিল তা বিস্তারিত জানতে পারি। প্রিয় দর্শক, আমরা এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা উদ্দেশ্যগুলো তাদের এই দুইটি গ্রন্থ থেকেই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অপারেশন সার্চলাইটের পরিকল্পনা নিয়ে নির্ভরযোগ্য তথ্যটি দিয়েছেন সর্বপ্রথম মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তার এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি এর গ্রন্থে। তিনি বলছেন, 17 মার্চ সকাল প্রায় 10টা বাজে টিক্কা খান আমাকে ও মেজর জেনারেল ফরমানকে কমান্ড হাউসে গিয়ে তার সঙ্গে দেখা করতে পাঠান। খবর পেয়ে আমরা দুইজন টিক্কা খানের সঙ্গে দেখা করি। গিয়ে দেখি সেখানে জেনারেল আব্দুল হামিদ খান রয়েছেন। টিক্কা খান আমাদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে শেখ মুজিবের সমঝোতা আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে না। প্রেসিডেন্ট চান আমরা যেন সামরিক অভিযানের প্রস্তুতি নিই এবং সে অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি। এছাড়া আর কোনো মৌখিক বা লিখিত নির্দেশনা আমরা পাইনি। আমাদের বলা পরদিন 18 মার্চ বিকালে আমরা দুইজন যেন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ওই পরিকল্পনা চূড়ান্ত করি। এরপরেই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা তৈরিতে নিমগ্ন হয়ে বসেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলী। পরদিন অর্থাৎ 18 মার্চ 1971 সালের সকাল বেলায় মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তার কার্যালয়ে রাও ফরমান আলীকে নিয়ে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা তৈরি করে ফেলেন এবং তারা দুইজনেই সর্বপ্রথম এই গণহত্যার নাম প্রদান করেছিলেন অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা আমরা জানলাম, তাদের উদ্দেশ্যই কি ছিল। তাদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হওয়া যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থে। সিদ্দিক সালিক তার উইটনেস টু সারেন্ডার গ্রন্থে অপারেশন সার্চলাইট নিয়ে লিখেছেন, জেনারেল রাও ফরমান আলী হালকা নীল রঙের কাগজের অফিসিয়াল প্যাডের উপর একটি সাধারণ কাঠ পেন্সিল দিয়ে ওই পরিকল্পনা লিপিবদ্ধ করেছিলেন। তিনি স্বচক্ষে সেই হাতে লেখা পরিকল্পনার খসড়া দেখেছিলেন। তাতে সামরিক অভিযানের প্রাথমিক উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল, শেখ মুজিবের ডিফ্যাক্টো শাসনকে উৎখাত করা এবং সরকারের কর্তৃত্ব পূর্ণ প্রতিষ্ঠা করা। পরিকল্পনাটি ছিল 16টি প্যারা সম্বলিত এবং 5 পৃষ্ঠা দীর্ঘ। খাদিম হোসেন রাজা তার এই বইতে অর্থাৎ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি উল্লেখ করছেন যে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুইটি অংশে বিভক্ত করা হয়। একটি হচ্ছে ঢাকা অংশ, যার দায়িত্ব নিয়েছিলেন জেনারেল রাও ফরমান আলী, আর অপরটি হচ্ছে সমগ্র পূর্ব পাকিস্তানের অংশ, যার দায়িত্ব তিনি নিজেই ছিলেন। অপারেশন সার্চলাইটের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলেন তার কয়েকটি আপনাদেরকে আমি বিভিন্ন বই থেকে উল্লেখ করছি। কয়েকটির মধ্যে ছিল, তারা প্রথমে বলল যে পূর্ব পাকিস্তানের যদি কোনো ধরনের অভ্যুত্থান ঘটে তাহলে এটিকে তারা কঠোরভাবে দমন করবে এবং নিরস্ত্র যেসব বাঙালি সৈন্য ছিল ইস্ট পাকিস্তানের রেজিমেন্ট থেকে শুরু করে তাদের নিরস্ত্র করা হবে। ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস, রিজার্ভ পুলিশ, এসবগুলোকে নিরস্ত্র করে তাদের অস্ত্রগুলোকে পাকিস্তানিরা নিজ দায়িত্বে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোর নিয়ন্ত্রণ তারা গ্রহণ করবেন এবং এটি বাস্তবায়ন করার জন্য শেখ মুজিবকে জীবিত গ্রেফতার করতে হবে। আরেকটি তারা উল্লেখ করেছিলেন তাদের পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির শীর্ষ 15 জন নেতৃবৃন্দকে তারা জীবিত গ্রেফতার করবেন।
তাদের পরিকল্পনা এবং উদ্দেশ্য স্পষ্ট, এটি গণহত্যা পরিচালনা করা। এবার প্রিয় দর্শক, আমরা আলোচনা করব অপারেশন স্টের গণহত্যা নিয়ে, যে গণহত্যাটি তারা চালিয়েছিলেন 25 মার্চ 1971 সালে। অর্থাৎ 25 মার্চ 1971 সালে সকাল বেলায় পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীর নেতৃবৃন্দ তারা সর্বপ্রথম ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলসের পিলখানাস্থ হেডকোয়ার্টার দখলে নেন। এখন সেখানে থাকা সকল বাঙালি সৈন্যদেরকে নিরস্ত্র করে তারা বিশ্রামে পাঠিয়ে দেন এবং ওই দিনই দুপুর 11টায় লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান মেজর জেনারেল খাদিম হোসেন আর রাজাকে ফোন করে বলেন, খাদিম প্রস্তুত হও, আজকেই এই অভিযান শুরু করতে হবে। এবং ওই দিনই 25 মার্চ 1971 সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সন্ধ্যাবেলা আলোচনা অসমাপ্ত রেখেই তিনি ঢাকা ত্যাগ করেন। আলোচনা সমাপ্ত রেখে ঢাকা ত্যাগ করার ফল আমরা বুঝতে পারছি এই দিনে শুরু হচ্ছে অপারেশন সার্চ লাইট। 1971 সালের 25 মার্চ রাত 1টায় তারা অপারেশন সার্চ লাইট শুরু করবে বলে তাদের পরিকল্পনা ছিল। এর তথ্যটা আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনের বাংলাদেশের ইতিহাস 1905 থেকে 1971 এই গ্রন্থের 419 নম্বর পৃষ্ঠায় ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন তার গ্রন্থে উল্লেখ করছেন তাদের মূল পরিকল্পনা ছিল রাত 1টায় এই অপারেশন মূল পরিকল্পনাটি ছিল রাত 1টা থেকে অপারেশন চালানো হবে, কিন্তু পথে বিলম্ব হবে ভেবে পাকিস্তানি সৈন্যরা রাত 11:30টার সময় রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় প্রথম আক্রমণের শিকার হয় ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালিরা। একই সঙ্গে আক্রমণ চালানো হয় পিলখানাস্থ তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার ও রাজারবাগ পুলিশ লাইনে। এছাড়াও আমরা যেটা দেখি যে এই ফার্মগেট এলাকাতে প্রথম গণহত্যা শুরু হলেও সঙ্গে সঙ্গে তারা ইপিআর এর হেডকোয়ার্টার রাজারবাগ পুলিশ লাইনের দায়িত্ব নিয়ে নেই। শুধু এখান থেকে তারা গণহত্যা চালিয়ে ক্ষান্ত হয়নি, ঠিক ওই সময়ে পরিকল্পনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে 18তম ও 32তম পাঞ্জাব রেজিমেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন বিখ্যাত শিক্ষককে তারা হত্যা করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ডক্টর গোবিন্দ চন্দ্র দেব, ডক্টর স্বপন ভট্টাচার্য, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ও ডক্টর মনিরুজ্জামান সহ 9 জন ব্যক্তিকে তারা হত্যা করেন। পাকিস্তানি সেনাবাহিনী ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নারকীয় গণহত্যাটি পরিচালনা করে রাত থেকে সকাল 8টা পর্যন্ত। তারা ছাত্রীদের কেউ ছেড়ে দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হলে তারা ছাত্রীদের উপরে নানা পাশবিক ও নিপীড়ন ও নির্যাতন পরিচালনা করে এই পাক হানাদার বাহিনী। পাক হানাদার বাহিনী ওই রাতেই আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, দৈনিক ইত্তেফাক এবং দ্য ডেইলি পিপলের কার্যালয়গুলোকে ধ্বংস করে দেয়। পুরো পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের প্রায় 50,000 মানুষ ওই দিন হত্যা করেছিল। এই নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমেই শুরু হয়ে যায় পাকিস্তানিদের সঙ্গে আমাদের সরাসরি মুক্তিযুদ্ধ। এবার আমরা প্রিয় দর্শক জানবো এই যে গণহত্যাটি, এটি আমরা কি জাতীয়ভাবে স্বীকৃতি দিতে পেরেছি বা আন্তর্জাতিক কোন প্রতিষ্ঠানটি আমাদের স্বীকৃতি দিয়েছে? এবার আমরা দেখব এই 25 মার্চের গণহত্যা নিয়ে জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। অপারেশন সার্চলাইট পরিচালনার দীর্ঘ 48 বছর পর 2017 সালের 11 মার্চ আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ অপারেশন সার্চলাইটকে গণহত্যা দিবস হিসাবে পালনের স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ তারা 20 মার্চ 1971 সালে, দুঃখিত, 20 মার্চ 2017 সালে মন্ত্রী পরিষদের সভায় সিদ্ধান্ত হয় 25 মার্চ গণহত্যা দিবস হিসাবে সমগ্র বাংলাদেশে পালন করা হবে এবং বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হয় 2017 সালে। এছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদেরকে স্বীকৃতি প্রদান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স, জেনোসাইড ওয়াচ, লেমকেন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। এই
সংস্থাগুলো 25শে মার্চকে তারা জাতীয় গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন। আমরা যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে প্রথমে দেখতে চাই, প্রথমে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে গণহত্যাকে স্বীকৃতি প্রদান করেছেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স। এই প্রতিষ্ঠানটি 3 আগস্ট 2021 সালে। এছাড়াও আমরা যেটা দেখি, যুক্তরাষ্ট্র ভিত্তিক গণহত্যা বিষয়ক প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন, এই প্রতিষ্ঠানটি 3 জানুয়ারি 2022 সালে আমাদের এই গণহত্যাটাকে আন্তর্জাতিক একটি গণহত্যা হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। সবচেয়ে গণহত্যা নিয়ে বড় স্বীকৃতিটি আছে 3 ফেব্রুয়ারি 2022 সালে জেনোসাইড ওয়াচ নামক প্রতিষ্ঠান থেকে। তারা উল্লেখ করে বলে, স্পষ্টতই পাকিস্তান হানাদার বাহিনী 25শে মার্চ যে গণহত্যা পরিচালনা করেছে বাংলাদেশে, এটি হচ্ছে একটি গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। তারা তাদের ওই বিবৃতিতে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ জাতিসংঘের বিভিন্ন দেশকে উল্লেখ করে বলেন, তাদের উচিত হবে এই গণহত্যাকে স্বীকৃতি প্রদান করা এবং এই গণহত্যার সাথে জড়িত যেসব ব্যক্তিবর্গ রয়েছেন এবং যারা এখন জীবিত আছেন, তাদের বিচার কার্যক্রম দ্রুত শুরু করা। প্রিয় দর্শক, আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে 25শে মার্চ 1971 সালে পাক হানাদার বাহিনী যে গণহত্যা পরিচালনা করেছে, এই গণহত্যাকে দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি চাই। এই স্বীকৃতি কামনা করে আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।